করছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং আমি ফাহমিদা সালাম। দিল্লিতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শেখ হাসিনার সংবাদ সম্মেলনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা ছিল না। এটি ছিল দক্ষিণ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাব নামের একটি বেসরকারি গণমাধ্যম সংগঠনের আয়োজিত অনুষ্ঠান। সেখানে দেয়া কোনো বক্তব্যকে ভারত সরকার সমর্থন বা অনুমোদন করে না। সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকারের বিষয়ে ওই অনুষ্ঠানে দেয়া বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর ভূমিকা থাকার অভিযোগ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি জানিয়েছে, বাংলাদেশে আইএসআই এর সম্পৃক্ততার যে কোনো ইঙ্গিতই ভিত্তিহীন। তিনি দাবি করেন, আইএসআইকে ঘিরে ভারতের ভীতি অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বাভাবিক কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে দাবি করে আন্দ্রাবি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করবে না ইসলামাবাদ। বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে দেশটির অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি সমর্থন অব্যাহত রাখারও কথাও পুনর্ব্যক্ত করেন এই পাকিস্তানি কূটনৈতিক। সরকারের ব্যর্থতার কারণে পতিত শক্তি দিল্লিতে বসে প্রেস কনফারেন্স করার সুযোগ পাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে জুলাই গণ অভ্যুত্থান চিত্র প্রদর্শনী শেষে কথা বলেন তিনি। বলেন, সত্যিকার অর্থেই জুলাই এখনও শেষ হয়নি। পতিত শক্তির উত্থান বন্ধে যে ধরনের কূটনৈতিক তৎপরতার প্রয়োজন ছিল সেটি করতে সরকার পুরোপুরি ব্যর্থ। জুলাইয়ে যে আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র কাঠামোর পরিবর্তন, সেটিও সরকার করতে চায় না। আর এ কারণেই গণভোটের গণরায়ে বর্তমান সরকার চুরি করেছে। জুলাইকে এখন দলীয়করণ করছে, আবার গণ অভ্যুত্থানকে অবহেলা করছে তারা। এমন চলতে থাকলে আওয়ামী লীগের মতোই পরিস্থিতি হবে বলেও জানান। দিল্লিতে বসে প্রেস কনফারেন্স করার সুযোগ পাচ্ছে পতিত স্বৈরাচার শক্তি। সরকারের জায়গা থেকে যথাযথ ব্যবস্থা না নেওয়ার ফলে, কূটনৈতিক পদক্ষেপ না নেওয়ার ফলেই কিন্তু পতিত স্বৈরাচার শক্তি, ফ্যাসিস্ট শক্তি এটা করার সুযোগ পাচ্ছে। আমরা বারবার বলেছি যে ফ্যাসিবাদ প্রশ্নে, পতিত স্বৈরাচার শক্তিকে প্রতিরোধের প্রশ্নে আমরা কিন্তু জাতীয় ঐক্য বজায় রাখতে চাই। দল ভারী করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার বাগেরহাট সার্কিট হাউসের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে আমির বলেন, দেশের 70% মানুষের রায়কে কোনো অবস্থাতেই অবমূল্যায়ন করতে দেয়া হবে না। গ্যাস ও বিদ্যুতের দামে মানুষের জীবন অসহনীয় হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি। এবং সম্প্রতি আরো কিছু ঘটনা দল বাড়ি করার জন্য তাদেরকে রাজনীতিতে সম্পৃক্ত করবো একটু অন্যায়, একটি জঘন্য অপরাধ। এই দেশের রাজনীতিকে তারাই হত্যা করেছিল, তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, অসংখ্য মায়ের বুক খালি করেছিল। এই অবস্থায় আওয়ামী লীগ আবার রাজনীতিতে চলে আসবে যে কোনো পুরুষ বদলে, এটাই তাদের জন্য দুঃখজনক। এ পর্যন্ত আওয়ামী লীগ কোনো দুঃখ প্রকাশ করেনি, সামান্য কোনো অনুশোচনা। জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা সচিবালয় সহ সরকারি অনুষ্ঠানে মব সৃষ্টি করে দেশে আওয়ামী লীগকে ফেরার প্রেক্ষাপট তৈরি করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বিকেলে ঝিনাইদহ সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় জামায়াত এনসিপি জোটকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে তারা এই সরকারের পতন চায়। তাদের মনে রাখতে হবে, বিএনপি মরলে তাদেরকেও মরতে হবে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে সচিবালয়ে সর্বশেষ মব করা হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের যত আইন শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্নতা দেখছেন, এটা পরিকল্পিতভাবে জামাত ইসলাম সৃষ্টি করছে বলে আমি মনে করি, এবং পরিকল্পিতভাবে বিভিন্নভাবে মব সৃষ্টি করে বহির্বিশ্বের কাছে তারা দেখাতে চায় যে বাংলাদেশের সরকার ব্যর্থ হচ্ছে, বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে কিছু নাই।
3 থেকে 4 মাস না যেতেই সরকারকে ব্যর্থ বলে আন্দোলন আর মব তৈরি করে পতন ঘটাতে চাওয়া ব্যক্তিরা ফ্যাসিড শেখ হাসিনার ভাষায় কথা বলছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজপথে আন্দোলন না করে বিরোধী জোটকে সংসদে আলোচনা করার আহ্বান জানান তিনি। স্থানীয় সরকার মন্ত্রীর দাবি, বিগত সরকারের আমদানি নির্ভর নীতির কারণে দেশে গ্যাস ও বিদ্যুতের চরম সংকট তৈরি হয়েছে। রুদ্র রফিকের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক আলোচনা সভার আয়োজন করে টেলিভিশন এডিটর্স কাউন্সিল। এতে অংশ নেন দেশের বেসরকারি টেলিভিশনের বার্তা বিভাগের সর্বোচ্চ কর্মকর্তা, সাংবাদিক সংগঠনের নেতা, শিক্ষাবিদ ও সরকারের শীর্ষ পর্যায়ের 2 মন্ত্রী। আমরা এটা রোধ করবেন কিভাবে জানি না আমরা। অনুষ্ঠানে বক্তারা বিগত সময়ে গণমাধ্যমের উপর শাসক গোষ্ঠী ও মালিকপক্ষের পক্ষপাতপুষ্ট নিয়ন্ত্রণ ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় সরকারের কাছে নীতিগত প্রস্তাব তুলে ধরেন। ন্যায্য বেতন, চাকরির নিরাপত্তা, পেশাগত স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের একটা চাপ ছিল, আমরা আসলে আমাদের বিবেককে কাজে লাগিয়েছি কিনা। আলোচনায় অংশ নিয়ে তথ্যমন্ত্রী বলেন, টেকসই, গতিশীল ও স্বাধীন গণমাধ্যম ব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এই পুরো ব্যবস্থাটাকে আমরা যদি একটা রেগুলেশনের মধ্যে আনতে পারি, নট কন্ট্রোল, প্রত্যেকের যার যার ন্যায্য পাওনা, মালিকের ন্যায্য পাওনা, মালিকের ন্যায্য ব্যবসায়িক পরিবেশ, তখন কিন্তু স্বয়ংক্রিয়ভাবেই এই জগতের সাংবাদিকরা একটা ওয়েজ বোর্ডের মধ্যে আসবেন। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ সময় ধরে গণতন্ত্র চর্চা না হওয়া দেশের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা তো আশা করেছিলাম যে একটা চমৎকার এই টেকসই গণতন্ত্র হয়ে যাবে, এখানে ঠিক উল্টোটা হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে 15 বছর। শেখ হাসিনা গণতন্ত্রের নাম করে একেবারে গণতন্ত্রকে ধ্বংস করেছেন। ধ্বংসস্তূপ থেকে দায়িত্বভার নেওয়ার পর সরকারের যাত্রা 6 মাস না পেরোতেই বিরোধী জোটের সরকার বিরোধী আন্দোলনের তীব্র সমালোচনা করেন তিনি। 3 মাস 4 মাস গেল না, আমরা এখন রাস্তায় নেমে গেছি। রাস্তায় নেমে আমরা বলছি যে সরকার ব্যর্থ, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। 5 বছর যেতে দেবো না, একদম ফ্যাসিস্ট ভাষায়। আপনি পার্লামেন্টে আসেন, পার্লামেন্টের কথাগুলো বলেন, বলা হয়েছে পার্লামেন্টের কথা। গণমাধ্যম কর্মীদের নিজেদের অধিকার আদায়ে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনাদের মধ্যেই তো সমস্যাটা, এই সমস্যাটা একটু আপনারা দয়া করে এখন আপনাদের নিজেদের স্বার্থে এখন। রুদ্র রফিক, RTV, ঢাকা। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে দায়ীদের রাজনীতিতে দেশের মানুষ গ্রহণ করবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সকাল থেকে দুপুর পর্যন্ত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প 1 এর উদ্বোধন এবং কক্সবাজারের মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ গণহত্যাকারীদের আর এদেশে রাজনীতি করার অনুমতি দেবে না। এছাড়া টেকনাফ সহ কক্সবাজারে অপহরণ বন্ধে সেনাবাহিনীর পক্ষ থেকে চেকপোস্ট স্থাপন করার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে দায়ী, যে জন্য তাদের কোনো অনুশোচনা নাই, বাংলাদেশের মানুষের সামনে ক্ষমা প্রার্থনা করে নাই, তাদের কোনো রাজনীতি বাংলাদেশের মানুষ এলাও করবে না কখনো। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে অভিযোগও দিতে পারে, চিৎকার করতে পারে, এগুলো আমরা মনোযোগ দিচ্ছি না। যে গণভবন ছিল গুম, খুনসহ দেশের মানুষের অধিকার হরণ ও ক্ষমতার দম্ভের কেন্দ্রস্থল, সেই 17 একর জায়গা আজ কথা বলছে রক্তে লেখা ইতিহাসের ভাষায়। সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার পর প্রথম সাপ্তাহিক ছুটির দিনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে নেমেছে মানুষের ঢল। তবে সময়সূচির কিছুটা রদবদলে ভোগান্তিতেও পড়তে হয়েছে দর্শনার্থীদের। বিস্তারিত তৌফিকুল ইসলাম আশিকের রিপোর্টে। 24-এর রাজপথ কাঁপানো স্লোগান, বারুদের গন্ধ আর উত্তাল মিছিলের ইতিহাস কথা বলছে পাথরের গায়ে কাচের ফ্রেমে। গণভবনের লাল ইটের পথ ধরে হেঁটে যাওয়া মানুষের সারি ছুটছে রক্তঝরা ইতিহাসের স্মৃতির ঘরে। কাচের ভেতরে সাজানো শহীদের সেই রক্তমাখা জামা কিংবা গুমের শিকার কারো ডায়েরির পাতা, প্রতিটি নিদর্শন যেন এখানে কথা বলছে। থমকে দাঁড়ান ছোট বড় সব বয়সী মানুষ, অজান্তেই চোখে আসে অশ্রু। 36শে জুলাই এই মিউজিয়ামে এসে অনেক ভালো লেগেছে। আয়নাঘরের বন্দিশালার অন্ধকার থমথমে পরিবেশ থেকে বিশাল ডিজিটাল পর্দায় ভেসে ওঠা আন্দোলনের নানা দৃশ্যপট এক নিমিষেই ফিরিয়ে নিয়ে যায় রক্তক্ষয়ী সেই দিনগুলোতে। হৃদয়ের কথাগুলো সেভাবে আমি প্রকাশ করার মতো আমার সেই শাব্দিক ভাষাটা হয়তো নাই। আমি জাস্ট খালি দেখছি আর নিজের হৃদয়ের মধ্যে আমার রক্তক্ষরণ হচ্ছে প্রতিনিয়ত।
এত আবেগ চলে আসে, যে কান্না চলে আসে, যে কত কষ্ট করছে তারা। গণভবন থেকে রূপান্তরিত জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখতে অনলাইনে স্লট বুকিং ব্যবস্থা থাকলেও ছুটির দিনের নির্ধারিত সময়ের চেয়ে 1 ঘন্টা পর জাদুঘরের ফটক খোলায় ক্ষোভ জানান দর্শনার্থীরা। ওনারা বন্ধের দিনে দিচ্ছে 3টা থেকে, তাও গতকালকে নোটিশ দেখলাম সকাল 11টা থেকে যথারীতি লেখা আছে এখানে নোটিশ। এখন দেখি তো এখানে লেখা আছে বিকেল 3টা থেকে 5টা। 11টার পরেই আসছি, হয়তো 11:30 12টার ভিতরে এখানে পৌঁছেছি, কিন্তু এখন শুনি এসে 3টার সময় দিবে। কিছুটা বিলম্ব কিংবা ক্লান্তি সবকিছুই ফিকে হয়ে যায় জাদুঘরের ভেতরে ঢোকার পর। ইট পাথরের এই চত্বরে রাখা প্রতিটি স্মারক যেন স্পষ্ট বার্তা দেয় এই স্বাধীন নিঃশ্বাসের পেছনে কতটা রক্ত আর চোখের জল মিশে আছে। দেশের বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে মুস্তফা মনোয়ারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সৃষ্টিকর্তার পরে যেখানে গেলে মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চান। আর শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মন্ত্রী বলেন, তিনি দেশে ফিরলে আইনের পথ ধরেই হাঁটতে হবে। আমার কাছে বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট হলো মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের। আমি যদি বিচারকের পেশা বেছে নেই, তাহলে আমাকে ধরে নিতে হবে আমি সমাজের আর 10টা চাকরির মতোই চাকরি করতে আসিনি। এখানে আমি এসেছি ডিভাইন জাস্টিস দেওয়ার জন্য। আমরা একটা কথা বারবার বলি, অনেক ক্ষমতা মানুষের, কিন্তু আইনের ক্ষমতা তার থেকেও দীর্ঘ। আইন তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবে। নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই। সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে ডিম, মুরগি ও বেশ কয়েকটি প্রয়োজনীয় পণ্যের দাম। এতে সবচেয়ে বেশি চাপে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টি হলে বিভিন্ন অজুহাতে বাড়ানো হয় মুরগির পাইকারি দাম। ক্রেতাদের মতে, নিয়মিত বাজার মনিটরিং ও কঠোর নজরদারি থাকলে অসাধু সিন্ডিকেটের কারসাজি কমবে। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। তানজিলা মিম একটি বেসরকারি হাসপাতালে নার্সের চাকরি করেন। মাস শেষে নির্দিষ্ট বেতন পেলেও ঊর্ধ্বগতির বাজারে সংসারের হিসাব আর মিলছে না তার। শুধু মিম নন, তার মতো অসংখ্য মধ্যবিত্ত পরিবারের নাভিশ্বাস উঠেছে। গরিবের আমিষের চাহিদা মেটাই ডিম। সেই ডিমের দামও 1 সপ্তাহে ডজনে বেড়েছে 10 থেকে 20 টাকা। দাম বেড়ে বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। ব্রয়লার মুরগি 200 টাকা, সোনালী 360 টাকা থেকে 70 টাকা এবং দেশি মুরগি 700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 10 টাকা কামাই করে যদি 10 টাকা খাইলে 4 টাকা খাইব কি? দামটা মনে করেন গ্যাসের সপ্তাহ থেকে ওই যে মুরগি কম আসতেছে, তার জন্য 10 টাকা 5 টাকা মানে ডিবেট হয়ে গেছে, বাড়ছে আর কি। শুধু আমিষ নয়, বাড়তি দাম গুনতে হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতেও। দেশি মসুর ডাল 150 টাকা, মোটা দানা মসুর ও ছোলা 90 টাকা, বোতলজাত সয়াবিন তেল 200 টাকা, খোলা সয়াবিন 180 টাকা এবং দাম বেড়ে সরিষার তেল 300 টাকা। কেজিতে আরও 1 টাকা বেড়ে চিনি বিক্রি হচ্ছে 105 থেকে 6 টাকায়। দাম বাড়ছে নতুন করে চিনিগুড়া পোলাও চাল, দাম বাড়ছে রাইস ব্র্যান্ড তেল, দাম বাড়ছে সরিষার তেল। যে চিনিগুড়া খোলাটা ছিল 130-40 টাকা, এখন 180 থেকে 200 টাকা প্লাস। সব কিছুর দাম এটা মানুষের ক্রয় সীমার অনেক উপরে। ভরা মৌসুমেও লাগামহীন মাছের বাজার। বাড়তি দামে শিং মাছ 400 থেকে 450 টাকা, ছোট রুই 220 থেকে 230 টাকা, বড় রুই 500, কাতল 600, তেলাপিয়া 200 থেকে 220 টাকা। গত সপ্তাহে 1 কেজি 1.5 কেজি রুই মাছ আমি কিনেছি 250-280, সেই রুই মাছ এই সপ্তাহে বলতেছে 350-360। এদিকে আবারও পোলাও চালের দাম বেড়ে 200 থেকে 205 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাটারিয়া তোপ 87, নাজির শাইল 76 থেকে 92 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম অনেক বেশি আগের থেকে, এখন ক্রয় করা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে। ক্রেতাদের মতে, নিয়মিত বাজার মনিটরিং ও কঠোর নজরদারি থাকলে অসাধু সিন্ডিকেটের কারসাজি কমবে। আব্দুর রহিম, RTV, ঢাকা। দেশের 2টি স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মোট 16 জন এবং আহত অন্তত 30 জন। সিলেটের ওসমানীনগরে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 9 জন। এ ঘটনায় আহত হয়েছেন 12 জন। অন্যদিকে বগুড়ার এরুলিয়ায় নিয়ন্ত্রণহীন বাসের চাপায় নিহত হয়েছেন 7 শ্রমিক। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 18 জন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ।
সিলেটের ওসমানী নগরে ঢাকা সিলেট মহাসড়কের দয়ামির বাজার এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 9 জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 12 জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। সকাল 7:30টায় এ দুর্ঘটনা ঘটে। মানুষের অবস্থা দেখে আমি নিজেই ঠিক থাকতে পারি না। কাকে দেবো, আমি কাকে কোন ভাষা বলবো, এই আমার ভাষা নেই। বাসায় চিনগুলি তাকাই দিই, বাসায় চিনি আর্তনাদ চিৎকার। আমার যে বন্ধু আমার আগে নেই সাথে মারা গেছে। সোজা ঢাকার পথে যাচ্ছে, ওরা মানে ওভারটেক করতেছিল, মানে রাস্তাঘাটে খুবই অবস্থা খারাপ। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ও নিহতদের উদ্ধার করেন। মানে চিকিৎসারত অবস্থাতে একজন মারা গেছে, বাকি 14 জনের চিকিৎসা চলতেছে। এর ভিতরে একজনকে আমরা আইসিইউতে শিফট করতেছি, আর একজনের আইয়ের ইমার্জেন্সি অপারেশন চলতেছে। বাকি 12 জন আলহামদুলিল্লাহ মানে অত দুশ্চিন্তার কারণ নাই। এদিকে বগুড়ার এরুলিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাসের চাপায় রাস্তার পাশে অপেক্ষমান 7 শ্রমিক নিহত হয়েছেন। চিকিৎসাধীন 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। ভোর 5:30টায় বগুড়া নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মাঝে মাঝে একটা না একটা লোক মারা যায়। আজ নয় কিছু লোক আহত হয়েছে, নিহত হয়েছে। আমরা এটা চাই না। ছেলে পার হচ্ছে, স্কুলের ছাত্রছাত্রী পার হচ্ছে, কোনো গুরুত্ব দেয় না। এখানে এটা খুব অতি জরুরি, আমরা চাচ্ছি এখানে একটা আইল্যান্ড হওয়া দরকার। আমরা আজকে আশ্বাস নেব না, আমরা একদম ডাইরেক্ট নিজ চোখে কাজ দেখব, কাজ দেখার পর আমরা রোড থেকে সরে যাব। দুর্ঘটনার পর আইল্যান্ড নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করে স্থানীয়রা। প্রায় 4.5 কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হলে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সামগ্রী এনে আইল্যান্ড নির্মাণের কাজ শুরু করা হলে অবরোধ তুলে নেন তারা। যে মৃত হয়েছে তাদের সকলের পরিবারকে 25,000 টাকা করে সরকারি যেটা দেওয়া আছে সর্বোচ্চ সেটা করে দেওয়া হবে, আর যারা আহত হয়েছে তাদেরকে 15,000 টাকা করে দেওয়া হবে প্রত্যেক ফ্যামিলিকে। আমরা তদন্ত কমিটি করব, এই যারা এই অ্যাক্সিডেন্টগুলো ঘটিয়েছে এটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। লামিয়া তানজিন মাহমুদ, RTV। 1 আগস্ট থেকে সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস বাধ্যতামূলক করা হলেও এখনও তা স্থাপন করা হয়নি বেশিরভাগে। বিষয়টি জানেন না অনেক চালক। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, জিপিএস প্রযুক্তির মাধ্যমে গণপরিবহনের চলাচল পর্যবেক্ষণ ছাড়াও রুট ব্যবস্থাপনায় ও সড়কে শৃঙ্খলা ফেরানো সহজ হবে, কমবে অনিয়ম, উন্নত হবে যাত্রী সেবার মান। ফজলুল হকের ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। দেশের সড়কে শৃঙ্খলা ফেরাতে গত 1 আগস্ট থেকে সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস সংযোগ এবং তা সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। নতুন নিবন্ধন ও ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রেও দেখাতে হবে জিপিএস সংযুক্তির প্রমাণ। এর মধ্যে বিভিন্ন কোম্পানির গাড়িতে জিপিএস সংযোগ করা হলেও বেশিরভাগ পরিবহনে এখনও যুক্ত হয়নি এই প্রযুক্তি। সঠিক জানি না, তবে আজকে জানলাম, এটা জানতাম না। কথা চলতেছে, লাগাই দিবে 2-1 দিনের মধ্যে। আমাদের কোম্পানি লাগাই দিছে, আমার মহাজন লাগাই দিছে, জিপিএস এর লোক ডেকে নিয়ে তারপর এটা লাগাই দিছে। তুলে নিতে পারে না, আবার মনে করেন আমাদের জন্য সুবিধা, মালিকরা কোন দিকে, আমরা কোন দিক গাড়ি লয়ে যাইতে পারি, না যাই বই থেকে দেখতে পারি। যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের মতে, শুধু জিপিএস স্থাপন করলেই গণপরিবহনের কাঙ্ক্ষিত উন্নতি হবে না, বাসের মান উন্নয়নের পাশাপাশি বিদ্যমান পদ্ধতির সংস্কার করতে হবে। সার্বিক অব্যবস্থাপনা জিয়ে রেখে কেবলমাত্র জিপিএস লাগানোর মধ্য দিয়ে আসলে আমি মনে করি এই কাজটি ক্যান্সারের ক্ষত মলম দিয়ে সারানোর চেষ্টা করা হচ্ছে। পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক হাদিউজ্জামান বলেন, জিপিএস এর মাধ্যমে বিআরটিএ গণপরিবহনে সার্বক্ষণিক নজরদারি রাখতে পারবে। সার্ভিলেন্স বা মনিটরিং, সেটার জন্য একটা বড় একটা পদক্ষেপ হিসেবে আমি দেখছি। বিআরটি এখন নজরদারির মধ্যে রাখতে পারবে যে বাসগুলো যে রুটে চলার কথা, যে গতিতে চলার কথা এবং যেখানে থামার কথা না সেখানে থেমে আছে কিনা, এই বিষয়গুলো তদারকি করা অনেকটা আসলে প্রযুক্তি নির্ভর হতে সহজ হয়ে যাবে। সরকারের এই উদ্যোগ কতটা সফল হবে তা নির্ভর করবে নিয়মিত তদারকি, প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং সংশ্লিষ্ট সব পক্ষের আন্তরিকতার উপর। হাসান মাহমুদ, RTV, ঢাকা। মন্ত্রীদের 10 লাখ ও এমপিদের 5 লাখ টাকা বেতন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক নূর। সকালে জাতীয় প্রেস ক্লাবে নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবি ও কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির 101 সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সাধারণ মানুষকে সহযোগিতা ও দুর্নীতি বন্ধে এটা করা উচিত। বলেন, পে স্কেল নির্ধারণ হয়েছে, অতি দ্রুত এটি বাস্তবায়ন করবে সরকার। এছাড়া প্রবাসী কার্ড চালু হলে প্রবাসীদের বিড়ম্বনা কমে আসবে বলেও জানান নুরুল হক নূর।
প্রবাসীদের জন্য একটা প্রবাসী কার্ড লঞ্চ করতে যাচ্ছে, আশা করি তাদের কিছুটা এই ভোগান্তির লাঘব হবে, কারণ কার্ড হোল্ডারদারীদেরকে বিভিন্ন সেবা পেতে প্রায়োরিটি দেওয়া হবে। মন্ত্রীদের জন্য ন্যূনতম 10 লাখ টাকা তাদের বেতন হওয়া উচিত, এমপিদের 5 লাখ টাকা বেতন হওয়া উচিত। এটা এই করে বললাম যে বিরোধী দলের অনেকে বললে বা আবার আমরা বললাম অনেক পলিটিক্স হতে পারে যে সে এমপি হয়ে তার বেতন বাড়ায় নিতে। কক্সবাজারের মহেশখালীর ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালের একটি বয়লার চালু হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ আংশিক শুরু হয়েছে। এতে রাজধানীতে গ্যাস সরবরাহ বেড়েছে, ফলে স্বস্তি ফিরেছে সিএনজি স্টেশনগুলোতে। নেই আগের মতো যানবাহনের ভিড়, স্বস্তি ফিরেছে বাসাবাড়িতেও। মোহাম্মদ সাইমের রিপোর্ট, ছবি তুলেছেন আলমগীর হোসেন। প্রায় 16 দিন পর মহেশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল থেকে আংশিকভাবে গ্যাস সরবরাহ শুরু হওয়ায় জনজীবনে স্বস্তি ফিরেছে। নগরীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে নেই আগের কয়েকদিনের মতো যানবাহনের দীর্ঘ সারি। গ্যাসের চাপ বাড়ায় পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন যানবাহন চালকরা। এতদিন পাই নাই, কালকে বেশ। প্রত্যেকটা পাম্পে প্রেসার ভালো আছে, এই জন্য পাম্প ফাঁকা। প্রায় 16 দিনের ভোগান্তির অবসান হওয়ায় মানুষের মাঝে ফিরেছে স্বস্তি। এখন গ্যাস পাওয়া যায় মোটামুটি, আর কোনো সংকট নাই। গ্যাস মনে করেন যে আপনার 50 টাকা নেই, 40 টাকা নেই, এরকম নিয়ে চলছি। এখন আবার এই যে বিদ্যুতের সমস্যা হয়ে গেছে, স্বস্তি ফিরেছে বাসাবাড়িতেও। গ্যাস আসার পরে আমাদের আর কি পাক করার সমস্যা হচ্ছে। সব টাকায় আমাদের হোটেলে খাইতে যায়। এখন মোটামুটি দেখতেছি 2 দিন থেকে একটু গ্যাস পাচ্ছি, এখন আমরা নিজে রান্না করে খাচ্ছি, ইনকাম করতেছি, কিছু টাকা বাড়িতে পাঠাতে পারতেছি। আগামী রোববারের মধ্যে দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক পর্যায়ে ফিরে আসার কথা জানিয়েছেন সরকার। মোহাম্মদ সাইম, আরটিভি, ঢাকা। মেহেরপুরের ধলা সীমান্তে 5 জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ভোর 4টার দিকে গাংনী উপজেলার ধলা সীমান্তে ভারতের দিক থেকে কাঁটাতারের এপারে কয়েকজন ব্যক্তিকে আসতে দেখা যায়। পরে ধলা বিজিবি টহল দল তাদের ফেরত যাওয়ার নির্দেশ দেয়। পুশ ইনের চেষ্টা ব্যক্তিদের মধ্যে 4 জন পুরুষ ও 1 জন নারী রয়েছেন। বর্তমানে তারা কাঁটাতারের বেড়ার ভারতের অংশে অবস্থান করছেন বলে জানান 47 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ কামাল রনি। প্রায় 7.5 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে ঢাকা ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল। বিকেল 5:30টার দিকে উদ্ধার কাজ শেষ হলে ধীরে ধীরে ট্রেন চলতে শুরু করে। এর আগে সকাল 9টার দিকে ময়মনসিংহের গফরগাঁও রেল স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে বিকট শব্দে জামালপুর কমিউটার ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়। এতে দিনভর বন্ধ থাকে ঢাকা ময়মনসিংহ রুটের সব ধরনের ট্রেন চলাচল। দুর্ঘটনার যাত্রীদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই। ধন্যবাদ।